নমস্কার সবাইকে। অপটিমাইজ স্টাডিতে আপনাদের স্বাগত। আজ আমরা ভারতের সুপ্রিম কোর্টের সেই সমস্ত যুগান্তকারী রায়গুলো নিয়ে আলোচনা করব এবং মনে রাখার চেষ্টা করব যেগুলো আমাদের সবার জানা উচিত আর যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কিন্তু ভীষণ জরুরি। 1950-এর কে গোপালন কেসে কোর্টের ভাবনাটা ছিল বেশ সীমিত। বলা হয়েছিল প্রসিজার এস্টাবলিশড বাই ল, মানে আইন মেনে পদ্ধতিটা ঠিক থাকলেই হলো, ব্যক্তিগত স্বাধীনতা কেড়ে নেওয়া যাবে। কিন্তু 1978-এর মানেকা গান্ধী কেস এসে পুরো খেলাটা ঘুরিয়ে দিল। আদালত বলল, না, পদ্ধতিটা শুধু আইন অনুযায়ী হলেই হবে না, সেটাকে ফেয়ার, জাস্ট অ্যান্ড রিজনেবল হতে হবে, মানে ন্যায্য, সঠিক আর যুক্তিসঙ্গত হওয়া চাই। আর ঠিক এখান থেকেই কিন্তু ভারতের সংবিধানে আর্টিকেল 21-এর এক নতুন যুগের শুরু হয়। এবার আসা যাক সেই চিরন্তন লড়াইয়ের কথায়। প্রশ্নটা খুব সহজ, কিন্তু উত্তরটা ভীষণ জটিল। কে বড়, পার্লামেন্ট যে আইন বানায়, নাকি সংবিধান যা পার্লামেন্টকে সেই আইন বানানোর ক্ষমতা দেয়? এই যে টাইমলাইনটা দেখছেন, এটা আসলে সংসদ আর বিচার বিভাগের মধ্যে একটা দড়ি টানাটানির খেলার মতো। দেখুন কিভাবে পেন্ডুলামটা একবার এদিকে একবার ওদিকে দুলছে। 51-র শঙ্করী প্রসাদ কেসে বলা হলো পার্লামেন্ট সব পারে, ফান্ডামেন্টাল রাইটসও বদলাতে পারে। ব্যাস 67-তে গোলকনাথ কেসে কোর্ট বলল, না, পারে না। এই টানাপোড়েন শেষ হল 73-এর সেই ঐতিহাসিক কেশবানন্দ ভারতী কেসে। এখানেই জন্ম হল বেসিক স্ট্রাকচার বা সংবিধানের মৌলিক কাঠামোর ধারণার। আর 80-র মিনার্ভা মিলস কেস সেই ধারণার ওপরেই একেবারে সিলমোহর লাগিয়ে দিল। তাহলে এই যে এতক্ষণ ধরে বেসিক স্ট্রাকচার বলছি, এটা আসলে কি? খুব সহজ করে বললে, কেশবানন্দ ভারতী কেস থেকে আমরা এই বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন পেলাম। মানে পার্লামেন্ট সংবিধান সংশোধন করতেই পারে, কিন্তু সংবিধানের একেবারে মূল ভিত্তি বা বলতে পারেন এর আত্মার মতো কিছু জিনিস আছে, সেগুলোকে বদলাতে পারবে না। এটা ছিল সংবিধানকে বাঁচানোর জন্য বিচার বিভাগের একটা মাস্টার স্ট্রোক। এখন প্রশ্ন হল, এই মৌলিক কাঠামোর মধ্যে ঠিক কি কি পড়ে? এখানে স্ক্রিনে কয়েকটা উদাহরণ দেখতে পাচ্ছেন, যেমন সংবিধানে সর্বোচ্চ, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা, ধর্মনিরপেক্ষতা, ক্ষমতার বিভাজন, জুডিশিয়াল রিভিউর মতো বিষয়গুলো। আর মজার ব্যাপার হলো, আদালত বলেছে এই লিস্টটা কিন্তু ফাইনাল নয়, সময়ের সাথে এর মধ্যে নতুন জিনিসও যোগ হতে পারে। এক কথায় এগুলোই হলো সেই পিলার যার উপর আমাদের পুরো সংবিধানটা দাঁড়িয়ে আছে। আচ্ছা, এবার চলুন দেখি মানেকা গান্ধী কেসের পর কিভাবে আর্টিকেল 21, মানে আমাদের জীবনের অধিকার, একটা ছোট্ট বীজ থেকে এক বিশাল মহিরুহে পরিণত হলো। কোর্ট এর মধ্যে কত নতুন নতুন অধিকারকে জায়গা করে দিয়েছে। যেমন ধরুন এই ওলগা তেলিস কেসটা। 1985 সালে আদালত একটা খুব সাধারণ কিন্তু গভীর প্রশ্ন তুলল, জীবন মানে কি শুধু নিঃশ্বাস নেওয়া, নাকি সম্মানের সাথে বাঁচা? আর আদালত রায় দিল যে বেঁচে থাকার জন্য জীবিকার প্রয়োজন, তাই রাইট টু লাইভলিহুড বা জীবিকার অধিকারও জীবনের অধিকারের একটা অবিচ্ছেদ্য অংশ। এরপর আরেকটা ল্যান্ডমার্ক কেস 2017 সালের পুট্টাস্বামী কেস, যেটাকে আমরা আধার কেস বলেও চিনি। আজকের এই ডিজিটাল যুগে এর গুরুত্ব কতটা তা বলে বোঝানো যাবে না। এই কেসেই সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে রাইট টু প্রাইভেসি বা গোপনীয়তার অধিকার আর্টিকেল 21-এর অধীনে আমাদের একটা মৌলিক অধিকার, কারণ ব্যক্তিগত স্বাধীনতা আর সম্মান প্রাইভেসি ছাড়া ভাবাই যায় না। জীবনের অধিকারের ব্যাপ্তিটা দেখুন, এটা শুধু সম্মানের সাথে বাঁচা নয়, সম্মানের সাথে মৃত্যুকেও স্বীকৃতি দেয়। 2011 সালের অরুণা সানবা কেসে আদালত এক খুব সংবেদনশীল রায় দেয়। নিষ্ক্রিয় ইচ্ছামৃত্যু বা প্যাসিভ ইউথেনেজিয়াকে অনুমতি দেওয়া হয়, যার মাধ্যমে রাইট টু ডাই উইথ ডিগনিটি বা সম্মানের সাথে মৃত্যুর অধিকারকে স্বীকৃতি দেওয়া হলো, বিশেষ করে সেই সব মানুষদের জন্য যারা আর কোনোদিন স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না। আদালত শুধু সংবিধানের ব্যাখ্যাই করে না, সমাজ বদলেরও একটা বড় হাতিয়ার হিসেবে কাজ করে। চলুন দেখি কিভাবে কিছু রায়ের মাধ্যমে কোর্ট এক নতুন ভারতের ভিত তৈরি করেছে। শাহবানো কেস 1985 সালের এই রায়টা একটা ঝড় তুলে দিয়েছিল।
আদালত একজন মুসলিম মহিলার খোরপোশের অধিকারকে সমর্থন করে আর এর পেছনে যুক্তিটা ছিল খুব স্পষ্ট। আইনের চোখে সবাই সমান। আদালত বলে ক্রিমিনাল প্রসিডিওর কোডের ১২৫ নম্বর ধারাটা ধর্মনিরপেক্ষ, আর এর মূল উদ্দেশ্য হল সমাজে কাউকে যেন অসহায় অবস্থায় পড়তে না হয়। এবার দেখুন বিশাখা কেসটা। কর্মজীবী মহিলাদের সুরক্ষার জন্য এটা একটা বিরাট পদক্ষেপ। মজার ব্যাপার হলো তখন এই বিষয়ে পার্লামেন্টের বানানো কোনো আইনই ছিল না। তো আইন না থাকলে কি হবে? ১৯৯৭ সালে আদালত নিজেই এগিয়ে এলো, কর্মক্ষেত্রে যৌন হেনস্থার সংজ্ঞা দিল, রাবেহে রবতাদাতাদের দায়িত্ব বুঝিয়ে দিল আর কিছু বাধ্যতামূলক নির্দেশিকা জারি করল। এগুলোই পরে বিশাখা গাইডলাইন্স নামে বিখ্যাত হয়। আর তারপর ২০১৮ নভতেজ সিং জোহার কেস। এক কথায় ঐতিহাসিক। এই রায়ে সুপ্রিম কোর্ট সমকামিতাকে অপরাধের তকমা থেকে মুক্ত করে। কোর্ট খুব সুন্দর একটা কথা বলেছিল, পুরনো ভিক্টোরিয়ান যুগের নৈতিকতা নয়, আমাদের চলতে হবে সাংবিধানিক নৈতিকতা দিয়ে। আর এই রায়ের মাধ্যমেই LGBTQ+ সম্প্রদায়ের সম্মান, প্রাইভেসি আর সমতার অধিকারকে প্রতিষ্ঠা করা হলো। গণতন্ত্র তো শুধু ভোট দেওয়া নয়, এর অনেকগুলো স্তম্ভ আছে। চলুন এবার দেখি আমাদের সুপ্রিম কোর্ট কিভাবে সেই স্তম্ভগুলোর রক্ষক বা গার্ডিয়ান হিসেবে কাজ করেছে। SR বোম্মাই কেস ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো বা ফেডারেল স্ট্রাকচারকে বাঁচানোর জন্য এর চেয়ে গুরুত্বপূর্ণ রায় হয়তো আর নেই। 1994-এর এই রায়ে আদালত আর্টিকেল 356-এর যথেচ্ছ ব্যবহারকে আটকে দেয়, মানে যখন তখন কোনো রাজ্য সরকারকে ফেলে দেওয়া যাবে না। কোর্ট দুটো জিনিস একদম পরিষ্কার করে দেয়। এক, সরকারের সংখ্যাগরিষ্ঠতার পরীক্ষা হবে বিধানসভার ফ্লোরে, রাজভবনে নয়। আর দুই, রাষ্ট্রপতি শাসনের সিদ্ধান্ত কিন্তু জুডিশিয়াল রিভিউয়ের বাইরে নয়। বিচারক নিয়োগের ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এখানেও একটা লড়াইয়ের ইতিহাস আছে। দেখুন, প্রথমে ফার্স্ট জাজেস কেসে সরকারই ছিল শেষ কথা, কিন্তু সেকেন্ড জাজেস কেসে ছবিটা পাল্টে গেল। জন্ম হল কলেজিয়াম সিস্টেমের, যেখানে বিচারপতিরাই বিচারপতি নিয়োগের সুপারিশ করবেন। থার্ড জাজেস কেসে সেই কলেজিয়ামকে আরও বড় করা হলো। এরপর সরকার NJSC আইন এনে ক্ষমতাটা আবার নিজের হাতে নেওয়ার চেষ্টা করে, কিন্তু ফোর্থ জাজেস কেসে কোর্ট সেই আইনটাই বাতিল করে দেয় আর বিচার বিভাগের স্বাধীনতাকে সবার ওপরে স্থান দেয়। আমাদের ব্যক্তিগত স্বাধীনতা থেকে শুরু করে গণতন্ত্রের একেবারে ভিত্তি পর্যন্ত সব ক্ষেত্রে সুপ্রিম কোর্ট আমাদের সাংবিধানিক মূল্যবোধগুলোর চূড়ান্ত ব্যাখ্যাকারী এবং অতন্ত্র প্রহরী হিসাবে দাঁড়িয়ে থেকেছে। তবে শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। সংবিধান যদি সত্যিই একটা জীবন্ত দলিল হয়, তাহলে এর বেড়ে ওঠার পথটা কে ঠিক করবে? জনগণের ভোটে নির্বাচিত হওয়া পার্লামেন্ট, নাকি সংবিধানের রক্ষক হিসেবে স্বাধীন বিচার বিভাগ? আজকের এই আলোচনা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন।